আমি প্রথমেই সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে আপনারা যারা এই নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছেন এবং সেই সাথে সাথে আমাদের সাংবাদিকগণ যারা এসেছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তবে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এই দেশটাকে আপনারা দেখতে এসেছেন যারা বিদেশ থেকে এসেছেন, সেজন্য সত্যি আমি খুব আনন্দিত। আর সেই সাথে সাথে আমাদের বাংলাদেশের যে নির্বাচন, আমাদের দ্বাদশ সংসদীয় নির্বাচন, এই নির্বাচনটা যার প্রতি আপনাদের গভীর আগ্রহ হয়েছে বিভিন্ন দেশের, এবং যেটা আমি মনে করি যে আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত একটা যুগান্তকারী ঘটনা। কারণ আমি অনেকবারই নির্বাচন করেছি, সেই 86 সাল থেকে এ পর্যন্ত। এটা আমার বোধহয় 8 বার আমার নির্বাচন করা হয়ে গেছে, আর এবার একটা করলাম। তবে এত মানুষের আগ্রহ আগে আমরা এভাবে দেখিনি, সেজন্য আমি মনে করি যে বাংলাদেশের জনগণ সত্যিই খুব আনন্দিত যে আপনারা এই নির্বাচনটা পর্যবেক্ষণ করেছেন, এবং বিশেষ করে যারা নির্বাচন সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছেন সেটাও আমি মনে করি অত্যন্ত উপযোগী। সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমরা সারাটা জীবনই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, কারণ আমাদের দেশে খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের স্বাধীনতার পর আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি খুব অল্প সময় পেয়েছিলেন এই দেশটা পরিচালনা করার, শাসন করার। মাত্র 3 বছর 7 মাস 3 দিন উনি সময় পেয়েছিলেন। তখন আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল, অর্থনৈতিক অবস্থা। 72 সালে তিনি যখন দায়িত্ব নেন তখন আমার দেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র 92 মার্কিন ডলার, এবং বাংলাদেশের 80 ভাগের উপর মানুষ দারিদ্র ছিল, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। তাদের খাদ্য নিরাপত্তা ছিল না, তাদের চিকিৎসা ব্যবস্থা ছিল না, শিক্ষার ব্যবস্থা ছিল না। তেমনি একটি পরিস্থিতি আমাদের দেশে বিরাজমান ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা লক্ষ্য ছিল বাংলাদেশটাকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে তুলবেন, এবং বাংলাদেশের সব মানুষ যেন উন্নত জীবন পায়, সেটাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। আর সেই জন্য তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন এদেশের মানুষের জন্য। এবং অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম তখন তিনি সেভাবেই দেশটাকে গড়তে চেয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে, অর্থাৎ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে স্বীকৃতি পায় জাতিসংঘ কর্তৃক। যখন তিনি আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় 1975 সাল 15 আগস্ট তিনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর একই সাথে আমার মা, আমার 3 ভাই, আমার ভাতৃবধূ 2 জন, আমার একমাত্র চাচা সহ পরিবার প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। যারা তখন মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন আমার কাছে এখানে বসে আছে, রেহানা। তখন অনেক ছোট, মাত্র 16 কি 17 বছরের একটা মেয়ে, আমার সঙ্গেই ছিল। আমরা তখন জার্মানিতে ছিলাম, আমরা বেঁচে যাই। তবে আমাদের সংবিধান লঙ্ঘন করে যে মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা দখল করে, তারা কিন্তু আমাদের দেশে আসতে দিতে বাধা দিয়েছিল। 6 বছর আমরা রিফিউজি হিসেবে বাইরে থাকতে হয়। একদিকে বাবা মা ভাই সব হারিয়েছি, অপরদিকে অন্য দেশে রিফিউজি হিসেবে থাকাটা খুবই কষ্টকর ছিল। 6 বছর পরে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, যে দলটি 1949 সালে প্রতিষ্ঠিত,
মানুষের অধিকার আদায়ের কথা বলেই এই দলটি গড়ে তোলা হয় এবং এই রাজনৈতিক দলই কিন্তু সংগ্রাম করে দেশের স্বাধীনতা আনে। সে সময় একসময় রাজনীতি করা নিষিদ্ধ ছিল, দল করা নিষিদ্ধ ছিল। যা মিলিটারি ডিক্টেটররা তাদের যে চরিত্র যখন ক্ষমতা দখল করে তখন অনেক কথা বলে, এরপর আবার তারা রাজনীতি শুরু করে। যখন তারা আমাদের রাজনৈতিক দলটা করতে দেয় তখন 81 সালে আমার দলের কাউন্সিলে আমার অবর্তমানেই আমাকে দলের সভাপতি নির্বাচিত করে। তখন আমি সিদ্ধান্ত নিয়ে আমি দেশে ফিরব। অনেক বাধা ছিল, কারণ আমার বাবা মা ভাইয়ের হত্যাকারীরা তাদের কখনো বিচার হয় নাই। বিচার যাতে না হয় তার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তাদেরকে বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে যারা যুদ্ধাপরাধী ছিল, যারা গণহত্যা চালিয়েছিল, নারী ধর্ষণ করেছিল, লুটপাট, অগ্নিসংযোগ, তাদের বিচার শুরু হয়েছিল, কিন্তু যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা এসে তাদেরকে বিচারের হাত থেকেও মুক্তি দিয়ে তাদের ক্ষমতায় বসায়। তেমনি একটি পরিস্থিতিতেই যেখানে আমার বাবা মায়ের খুনিরা এবং সেই সাথে এই যুদ্ধাপরাধীরা এই দেশে ক্ষমতায়, ওই অবস্থায় আমি দেশে ফিরে আসি এবং আমার আসার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা, গণতন্ত্রের মধ্য দিয়ে আর্থসামাজিক উন্নতি করা। আমার চলার পথটা তো সহজ ছিল না, অনেকবারই আমাকে হত্যার চেষ্টা করা হয়। আমি মুখোমুখি মৃত্যুকে দেখি, কখনো গুলি, কখনো বোমা হামলা, কখনো গাড়িতে আক্রমণ, এমনকি আমি যখন শান্তি র্যালি করছি তখন গ্রেনেড হামলাও করা হয়। আমার দলের নেতা কর্মীরা সবসময় তারা আমাকে রক্ষা করে, মানব ঢাল রচনা করে, অনেকে জীবন দেয়। তাছাড়া জনগণের কথা বলতে যে অনেকবারই গ্রেপ্তার হয়েছি, বন্দী হয়েছি, তারপর আমি দমে যাইনি। আমার মনে সবসময় এই কথাটাই ছিল যে আমার বাবা যে আদর্শ নিয়ে রাজনীতি করেছেন এবং এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন, আমাকে সেই কাজটা সম্পন্ন করতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদা, তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা, কারণ আমাদের দেশের মানুষের পরনের কাপড়ও শতচ্ছিন্ন শীতেও তারা গরম কাপড় পেত না, এরকম ছিল। সেই সাথে তাদের চিকিৎসার ব্যবস্থা এবং তাদের কর্মসংস্থার ব্যবস্থা করে তাদের জীবনটাকে উন্নত করতে হবে। এই চিন্তা থেকেই কিন্তু আমি সবসময় কাজ করেছি এবং আমার দল একদিকে যেমন আমি দলকে গুছিয়েছি, জনগণের কাছে গেছি, জনগণের কষ্টগুলি আমি নিজের চোখে দেখেছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আমি ঘুরেছি, তখন এত রাস্তাঘাট ছিল না, যাতায়াতের কোনো পথ ছিল না, অনেক সময় আমাকে পায়ে হাঁটতে হয়েছে, ছোট নৌকা অথবা স্পিডবোট অথবা মাছের ট্রলার করেও সাগর পাড়ি দিতে হয়েছে, কিন্তু আমি আমার কাজ করে গেছি। এবং যখন আমি সরকারে এসেছি, প্রায় 21 বছর পর যখন সরকার গঠন করলাম, তখন আমি ঠিক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে যে কাজ করা এবং আমাদের দলের যে নীতিমালা আমরা তৈরি করি, আমাদের ইকোনমিক পলিসি থেকে শুরু করে সবই আমাদের প্রস্তুত ছিল এবং সেভাবে কাজ করতে থাকি। যাই হোক, আমরা আবার আমাদের দেশে আবার একটা সমস্যা দেখা দেয়, এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, সবার আগে আমি গ্রেপ্তার হই। এরপর আবার নির্বাচন হয় 2008-এ, সেই নির্বাচনে আমরা জয়ী হই এবং সেই নির্বাচনে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ 233টা সিটে জয়ী হয়। আর আমাদের যারা তখন আরেকটা দল ছিল, ওরা তখন ক্ষমতায় থেকেই বিদায় নিয়েছে এমার্জেন্সি হওয়ার ফলে।
বিএনপি, তারা পেয়েছিল মাত্র 30টা সিট, আর বাকি সিটগুলো অন্য দল পায়। এরপর পরপর কয়েকটা ইলেকশন, যেমন 2014 ইলেকশন, 2018 ইলেকশন, সবসময় আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। আর আমাদের সবসময় এটাই চেষ্টা ছিল যে নির্বাচনটাকে সুষ্ঠু করা, মানুষের যে ভোটের অধিকারটা, অর্থাৎ সে কাকে চায়, কে সরকার থাকবে, সেটা মানুষই সিদ্ধান্ত নেবে। সেইভাবে আমরা আমাদের নির্বাচনের যে সকল প্রক্রিয়া বা সিস্টেম, সেগুলি আমরা সব সংস্কার করি। ইলেকশন কমিশন আইন করে ইলেকশন কমিশন গঠন করা, ইলেকশন কমিশনকে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা, এবং তারা যে সুষ্ঠুভাবে কাজ করবে এবং ইলেকশন চলাকালীন সময়ে আমাদের প্রশাসন, আমাদের ল এনফোর্সিং এজেন্সি সকলে নির্বাচন কমিশনের অধীনস্থ করে মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করা, সেটাই লক্ষ্য ছিল। এবারের যে নির্বাচন, এই নির্বাচনটা আরও একটু ব্যতিক্রমী। সাধারণত আমরা আমাদের দলের থেকে বা সব দলগুলি তারা তাদের প্রার্থী নির্বাচিত করে দেয়। এবার যখন আমি আমাদের প্রার্থী নির্বাচিত করেছি, পাশাপাশি এই নির্বাচনটা উন্মুক্ত করে দিই, যে যার ইচ্ছামতো দাঁড়াতে পারবে। এবং আপনারা দেখেছেন একটি দল, তারা হয়তো অংশগ্রহণ করেনি, কারণ তারা কখনোই করতে চায় না, কারণ সেই দলগুলি যারা মিলিটারি ডিক্টেটরের হাতে তৈরি হয়, আসলে তারা নিজেরা চলতে পারে না, তাদের কোনো জনসমর্থন থাকে না, তাই সরাসরি নির্বাচনকে তারা ভয় পায়, কারণ জনসমর্থন থাকে না। কিন্তু আমাদের দল হলো জনগণের দল, এবং এবারের নির্বাচনে জনগণ যে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং আমাদের অনেক স্বতন্ত্র নির্বাচিত হয়েছে, এবং অন্য দলগুলিও বেশ কিছু নির্বাচিত হয়েছে, যা সম্পূর্ণ এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং নির্বাচনকে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি, যেটা আপনারা নিজেরাই দেখেছেন। এবং আমিও খুব আনন্দিত, কারণ এই বিজয়টা হচ্ছে জনগণের বিজয়। এই বিজয়টা আমার বিজয় না, আমি মনে করি এটা জনগণের বিজয়। কারণ এখানে জনগণের যে অধিকারটা আছে, তাদের যে সরকার গঠন করবার ক্ষমতা তাদের হাতে, যেটা আমার দীর্ঘ দিনের একটা সংগ্রাম, যে জনগণের ভোটের অধিকার সেটা তারা নিজেরা প্রয়োগ করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে, এবং নির্বাচন আজকে হয়ে গেছে, রেজাল্ট এখনও গেজেট নোটিফিকেশন হয়নি, তাই আমাদের অপেক্ষা করতে হবে, কারণ সম্পূর্ণ রেজাল্ট আসলে গেজেট নোটিফিকেশন করবে, তখনই ওট টেকিং হবে। এরপর আবার আমাদের পার্লামেন্ট পার্টি আমাদের মিটিং করতে হবে, সেখানে আবার লিডার কে হবেন সেটা নির্বাচন করতে হবে। পার্লামেন্ট মেম্বার যারা নির্বাচিত হবে তারাই তাদের লিডার নির্বাচন করবে, এবং মেজরিটি পার্টি যারা, তারা যে লিডার নির্বাচিত করবে সে হবে পার্লামেন্টের মেজরিটি পার্টির লিডার বা পার্লামেন্টের লিডার, এবং তখন গভর্নমেন্ট ফর্ম করবার জন্য প্রেসিডেন্টের কাছে আমাদের মানে যে নির্বাচন তাকে যেতে হবে, এবং সরকার গঠন হবে। এটাই আমাদের মানে সাংবিধানিক প্রক্রিয়া, আর সেটাই আমরা এখন অনুসরণ করতে চাচ্ছি। তো আমি খুব আনন্দিত যে আপনারা এসেছেন, এবং আপনারা দেখেছেন আমাদের দেশের মানুষ কীভাবে ভোট দেয়, এবং নির্বাচন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে পারে সেই দৃষ্টান্তটাও আমরা সৃষ্টি করতে পেরেছি। কাজেই আমি এটুকু বলবো যে আজকে আপনাদের এই আগমন আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এবং মানুষের যে অধিকারটা, সেই অধিকারটা আরও সুরক্ষিত হয়েছে ও সুরক্ষিত হবে। এবং আপনারা যা যা নিজের দেশে ফিরে যাবেন, বাংলাদেশের কথা একটু বলবেন। আমাদের সুন্দর দেশ, চমৎকার আবহাওয়া, খুব বেশি ঠান্ডাও না, আবার একেবারে বেশি গরম না, অবশ্য সামারে একটু বেশি গরম পড়ে। তো সেই সুন্দর আবহাওয়া আপনারা দেখতে পেয়েছেন। আমি আরও খুশি হতাম আপনারা যদি আমাদের দেশের আরও গ্রাম অঞ্চলে যেতে পারেন। আমি জানি অনেকে আমার এলাকায়ও গিয়েছেন, কনস্টিটুয়েন্সিতেও গিয়েছেন। তো আমি সবাইকে এটুকু বলবো যে আপনাদের এই আগমন আমাদের দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এটাকে আরও মজবুত করবে, আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। সেজন্য আমি আপনাদের সবাইকে আমার দেশের মানুষের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, এবং আমার পরিবারের পক্ষ থেকে, এবং আমার পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এবং আবারও আমি বলবো আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের দেশে এসেছেন, কারণ আমিও চাই আমার দেশটা এই গত 15 বছরে, বিশেষ করে 2009 সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কতটুকু অগ্রগতি আমরা করতে পেরেছি। মানুষের এখন খাদ্য নিরাপত্তা আছে, চিকিৎসা সেবা মানুষের ঘরে পৌঁছানোর ব্যবস্থা আমরা করে দিয়েছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা গ্রামের মানুষকে বিনা পয়সায় 30 প্রকারের ঔষধ দিয়ে থাকি, প্রাথমিক চিকিৎসাটা তারা পায় সেখান থেকে। তাছাড়া শিক্ষা ব্যবস্থা আমরা খুব জোর দিয়েছি। আমাদের প্রাইমারিতে এখন 98% ছেলে মেয়ে ভর্তি হয়। উচ্চশিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি দেই, উপবৃত্তি দিই, আমরা বিনা পয়সায় বই দিই। তাছাড়া খাদ্য উৎপাদনে আমরা সবথেকে গুরুত্ব দিই এবং বিশেষ করে খাদ্য উৎপাদন করে খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করা। যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত বা ক্রয় করতে পারে না, যারা বয়স্ক বা যারা স্বামী গৃহীতা এরকম, তাদেরকে আমরা ভাতা দেই। যারা আমাদের প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিই, তাদের চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে দিই। কারণ সোশ্যাল সেফটি নেটে আমাদের অনেকগুলি কর্মসূচি আমরা বাস্তবায়ন করি, সেই সাথে সাথে আমরা জব অপরচুনিটিও সৃষ্টি করি। আর তাছাড়া আমরা এখন 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দিচ্ছি। আপনাদের যে কোনো দেশ থেকে এখানে জায়গা নিতে পারে, সেখানে বিনিয়োগ করতে পারে এবং যা আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং আমাদের এখন যেটা সামনে লক্ষ্য, যে যদি আমরা গভর্নমেন্ট ফর্ম করতে পারি, হ্যাঁ আমরা জিতেছি, আমরা এখন আশাবাদী যে আমরা সরকার গঠন করব। এই সরকার গঠন করে আমাদের যে কাজগুলি হচ্ছে, বাংলাদেশ ইতিমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2026 সাল থেকে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু। এখন সেই কাজটা আমাদের করতে হবে। সেখানে যেমন কিছু চ্যালেঞ্জও আছে, আবার বেশ কিছু সুযোগ সুবিধাও আমরা পাব। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী এবং আমরা কিভাবে এগোবো, কিভাবে কাজ করব, ইতিমধ্যে আমরা সে প্রস্তুতি নিয়েছি। আমি যখন সরকারে থাকতে আমরা কমিটি করে দিয়েছি, সাব কমিটি করে দিয়েছি, প্রত্যেকটা জিনিস আমরা কাজ করছি। তো এই কাজগুলি সম্পন্ন করা, আমাদের দেশে যারা একেবারে ভূমিহীন গৃহহীন, আমরা তাদেরকে বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। সামান্য কিছু লোক বাকি আছে, আমাকে সেটা সম্পন্ন করতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা ঘর পাবে এবং সুন্দরভাবে বাঁচবে। দ্বিতীয়টা হচ্ছে আমরা যেমন বিদ্যুৎ সারা দেশে দিতে পেরেছি, সেটাকেও আমাদের টেকসই করতে হবে, সাস্টেনেবল করতে হবে। খাদ্য নিরাপত্তা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য সংরক্ষণ সেই ব্যবস্থা করে মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা করতে হবে। এবং আমাদের যে কাজগুলো আমরা করছি সেগুলিকে আরও উন্নত মানের করা। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, এখন ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। 2 আমাদের করতে হবে, কমিউনিকেশনের জন্য আরও উন্নত মানের স্যাটেলাইট আমরা করব, সেই পরিকল্পনা আমাদের ভবিষ্যতে রয়েছে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন আমরা করেছি সেটা আরও আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত আমরা নিয়ে গেছি। আরও কিছু জায়গা বাকি আছে, সেটার জন্য সম্পন্ন হয়, সেগুলো আমরা করব। দারিদ্র্য বিমোচনে, যেখানে আমাদের দারিদ্র্যের হার ছিল 41.6%, সেটাকে আমরা কমিয়ে এখন 18.7% নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য এই দারিদ্র্যের হার আরও কমানো এবং সেটা আমরা করতে পারবো বলে আমাদের বিশ্বাস আছে। দ্বিতীয়টা হচ্ছে একেবারে এক্সট্রিম পভার্টি, যা হতদরিদ্র, সেটা ছিল 25.1%, সেটা আমরা 5.6% নামিয়েছি। এখন আমার লক্ষ্য যে বাংলাদেশে একটি মানুষও এরকম হতদরিদ্র থাকবে না, অন্তত সকলের জীবনটা একটু ভালো হবে। সেইভাবে আমাদের কিছু কাজ বাকি আছে, সেটা আমরা করতে পারবো। আর ভবিষ্যতে আমরা এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, সেটা আমাদের লক্ষ্য ছিল। এখন আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। আমাদের যারা এখন তরুণ সমাজ, তাদেরকে আমরা এই ডিজিটাল ডিভাইস আরও বেশি ট্রেনিং দেওয়া, তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা, কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিং দেওয়া। তাছাড়া আমাদের যেমন ইন্ডাস্ট্রি 4th রেভলিউশনের জন্য প্রস্তুতি নেওয়া, সেইভাবে আমাদের যারা ইয়াং জেনারেশন তাদেরকে তৈরি করা। কাজে সেভাবে তাদেরকে একটা ছেলে মেয়ে সকলেই, কারণ আমাদের এখন ছেলে মেয়ে সকলেই শিক্ষার সুযোগ পায়, সব জব অপরচুনিটি পায়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটাকে আরও টেকসই করা।
পাশাপাশি জাতিসংঘ যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা 2030 পর্যন্ত দিয়েছে, সেখানে আমরা রিকোয়েস্ট করেছি এটাকে 32 পর্যন্ত টাইম, 2032 পর্যন্ত টাইম বাড়ানোর জন্য। আমরা জাতিসংঘের সেই ঘোষণাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। যেগুলি আমাদের দেশের জন্য কার্যকর সেটা করব। আর আমাদের লক্ষ্যটা হচ্ছে 2041, অর্থাৎ 2041 আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেখানে কোনো হতদরিদ্র কেউ থাকবে না, দারিদ্র্যের হার আমরা কমাবো, প্রত্যেক মানুষের জন্য জব অপরচুনিটি আমরা সৃষ্টি করব। আর প্রত্যেকের যে বেসিক নিড, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যা যা আমরা করছি সেটাকে আরও সাস্টেইনেবল করা, টেকসই করা, সেইভাবে আমরা করব। এটাই আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতের জন্য। এবং আমরা সবসময় সরকার গঠন করার পর আমাদের কাজ কী সেটা আমরা ঠিক করি। যেমন এই মুহূর্তে আমাকে কি করতে হবে সেটা আমাদের একটা কাজ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মধ্যমেয়াদে আমরা কি কাজ করব এবং লং টার্ম প্রোগ্রাম অদূর ভবিষ্যতে কী করব। এইভাবে 3টা ধাপে আমাদের সমস্ত কর্মসূচি আমরা সাজাবো এবং সেভাবে দেশের এই যে অগ্রযাত্রাটা সেটার জন্য অব্যাহত থাকে সেই চেষ্টাটা আমরা করব। সেইটুকভাবে আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে, তা আমি আশা করি। এবং বন্ধুপ্রতিম দেশগুলির কাছ থেকে আমরা সবসময় সহযোগিতা পাচ্ছি, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কাজে আমাদের এই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই কর্মসূচিগুলি। আর পররাষ্ট্র নীতিতে আমাদের যে নীতিমালা সেটা খুব স্পষ্ট, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। কারণ আমরা সবার সাথেই বন্ধুত্ব চাই, কারোর সঙ্গে আমাদের ঝগড়া করা নাই, কারণ আমাদের দেশের উন্নয়ন করতে হবে। আর উন্নয়নে যারা আমাদের সহযোগিতা করবেন অবশ্যই আমরা হিসাব করেই নেব, কিন্তু সেটা আমরা দেব এবং সেভাবে দেশকে উন্নত করব। এটাই আমার কথা। তা আপনারা যে এসছেন সেজন্য আমি আন্তরিকভাবে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর একটু খোলা আকাশের এই শীতের পরন্ত বেলা, খুবই সুন্দর আবহাওয়ায় আপনারা এসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। প্লিজ। I am Gautam Naivi. I am the President of Press Club of India. I must congratulate you on behalf of the members of the Press Club of India for the winning 5th term and 4th consecutive term. It's no doubt a great achievement, and it's a record perhaps in the world. As a women Prime Minister, I must inform you, I am welcoming you and inviting you to visit the Press Club of India, because that is the place where the full-length Bangabandhu's picture is there. Oh. Nowhere in India you will see it. With the help of your information ministry, we have set up a Bangabandhu Media Center there. So I am once again inviting you, whenever you come to Delhi, please visit the Press Club of India. Is it in Calcutta or? It's in Delhi. Delhi. Delhi, in the national capital. Oh, I see. Definitely I will come. And if you allow me, then I will ask the small questions. As you have said that you want to develop Bangladesh as a smart Bangladesh. So what would be your plan for smart Bangladesh? It needs a good governance. So what would be your assurance to the people of Bangladesh that you will ensure a good governance, and for that you will have also a smart cabinet? By nature our people are very smart, I must say that. And as I mentioned you that yes, we want to train our younger generation for future, because in 2041 it is our target. So we want to develop the country as well as our younger generation. We want to give them proper training so that they can continue. And as I mentioned you that this is like a smart population, smart government, smart economy and a smart society. That is our target, that is our main aim. So with the help of people and give them especially proper training and creating people aware about it, that is also, I mean, the mindset of our people, we should build up that people should, actually our only strength is our common people. So we want to make them
sure that they can understand it and they will work accordingly. Thank you. And you have broken global records of lady leaders by winning a fifth term in office. You have overtaken Indira Gandhi, Sirimava Bandaranaike, Chandrika Kumaratunga, Benazir Bhutto, Golda Meir and Margaret Thatcher. How do you feel about that, number one? And to celebrate your victory, would you consider granting pardon to people like Muhammad Yunus? Thank you. Look, well, actually when you run the country, you should not think about whether you are man or woman or no, not that. So when I took over power, yes, I heard many things about it. But when I start working, I never thought that, yes, I am a woman, I have this restriction. No. I try to work for my people, and yes, I can tell you one thing, that, woman, the mother, look after family, look after children, and brought up children. So with motherly affection, I look after my people, and I try to assist them, to help them. And that's why, well, I am in power, the killer, they eliminated my entire family, even my younger brother who was only 10 years old. Perhaps they had in their mind that nobody from that family will come again in power. But yes, it is our people. Our people give me this opportunity. So now time and again people are voting for me, and I am here. And I told you that I survived several times. That is also, I know, Allah has given me this opportunity and the people's strength. So that way I feel. I never thought that, but well, you mentioned about Mrs. Gandhi or Sri Mava Bandanayake or Golda Meir. They are very great lady. I am not. I am very simple, just a common person. I feel that I am just a common person. I have not that much education or nothing. But one thing, I always feel my responsibility for my people, that I have to serve them. So I never felt that this is the position I have to relish. No, I feel this is the opportunity to serve my country, serve my people, and ensure them a better life. And about Inus, look, it is the labor code. Inus, the people belongs to his own company. They are deprived. They filed a case, and the labor code. He violated the labor law or deprived his own employee. So they filed the case, and from that they got this judgment. So I have nothing to do with that. So the question of pardoning him does not come to me. Rather, he should ask his own employee, and he should seek pardon to the labor. Only I can say. Hello. Good afternoon, ma'am. Congratulations for your landslide victory. My name is Ashok Raj. I am from ANI. My question is simple. What's your target in next 5 years internationally in terms of Bangladesh? And second, are you in the positions to tell us what kind of greetings have you exchanged with the India, especially with the Prime Minister Modi after your winning? I'm sorry, I couldn't. My first question to you that what's your target in next 5 years internationally in terms of Bangladesh? Yeah. And second question is what kind of greetings are you receiving from India, especially any talks between Prime Minister Modi?
Well, India is a great friend of Bangladesh. 1971, they supported us, and also 75, they gave shelter to us, me and my sister and myself, and also other family members. So, India, we consider our next door neighbor, and we have many problems, but we solve it through bilaterally. So I really appreciate that with neighbor we have wonderful relationship, and as you know that I have a good relationship with every country. That is our motto, that friendship to all, malice ours none. So we are following that. And my next 5 years, I already told you that the economic progress ensure people a better life. That is my main aim, and all the works we have started, I want to fulfill that so that my people get a prosperous life. That is my main aim. Already I have declared our election manifesto. So every time when we declare our election manifesto, every year when we prepare our budget, we follow our election manifesto. How much we promise to people and how much we could have done and how much we have to do. So, and that way every year when we prepare our budget, we always go through our election manifesto and we try to fulfill. Besides that, if any other issue comes, we always work to solve that and develop. So development of our people and country, that is my aim, my main aim. Madam, I want to congratulate you on a successful election and a successful win. একজন আসলে হেল্প করবে না? And coming from the United States, under the circumstances, I see that the election turnout was on par with what we would see under the conditions with what we would see in the United States. I certainly want to congratulate you for that and for the enthusiasm of the Bangladeshi people. As I traveled here from Washington, I was looking at the relationship. What can we look for? What can we do to further enhance the relationship, build it and to where it really needs to be? So therefore, both Bangladesh and the United States thrive from a mutual relationship. Well, I told you that our relationship is wonderful with every country, even United States and every country. Now, please sit down, no problem. Sit down, please. So, from our part, there is no problem. We have a good relationship. Now, it depends on you or your government, and I really appreciate that you mentioned our election was really very good. Would you say that it is better than your election? I would tell you it depends. It depends on the year, but I can tell you that under this post-election, yesterday evening there were fewer questions in Bangladesh than there were in Washington. Bangladesh still, you can see, still it is good, and it will continue. Our situation will continue. Don't worry. Excellent. Thank you. Thank you. Our people are wonderful, and I must tell you, yes. I see that. And they listen to me. If I ask, if I request, yes, the few opposition, it is very quite natural, it remains. And I am not revengeful. I never try to take any revenge to anybody. I am very open-minded and I am very liberal, and I feel that yes, everybody can talk, everybody. Now you can see so many television. We have only one television that is government owned. Actually, I open up everything. Every sector I open for private sector, and the television and everything you can see. The people are talking, they can talk, they can say anything, and we have so many newspaper in our country, they can write. So it is their job, they can do. I never interfere, no. Rather it is good. If anybody criticize you, you can listen from them and you can learn from them and you can correct yourself. I think that way. Thank you. Madam Prime Minister, my name And is... when we met President Biden, we had wonderful
talking, and he took selfie with me, my sister, my daughter. So I know that I know that there was a delegation that came to Washington 6-7 months ago. I believe that it was an economic delegation, and I look forward to seeing more in Washington. our country is a sovereign country, and our people, through a war or great sacrifice, we liberated our country. So it doesn't matter whether it's a big country or a small country, but sovereign country is sovereign. So every country should have their sovereignty to run their country, to work for people. That liberty should be there. Thank you very much. Madam Prime Minister, my name is Samira Hussain and I'm with the BBC. You've not engaged the main opposition party in dialogue since 2018. You cruised to victory yesterday after their absence from the electoral process. Only 60% rather of the voting public did not cast a ballot. Human rights groups have been critical of your government and its crackdown on democratic freedoms. Do you believe that Bangladesh can be considered as having a vibrant democracy, especially with the absence of any opposition party? Look, each and every party, they have their right to take their own decision. If any party does not participate in the election, it does not mean that there is no democracy. You have to consider whether people has participated or not. And you know that you mentioned the party, what they did. They set fire, they killed people through arsenal. And you see, only few days ago, they set fire to rail, and the mother, children, and one child with mother lap and other, about 4 people died because of the arsenal. Well, is it democracy? Yes, we believe in democracy, but when you try to kill common people just for your political, I don't know, it is not political, it is just a terrorist activities. So no one should exercise their terrorist activities in the country. People don't accept it. It is not only one story. Several times it happened in this country. We showed our patience and we ensure people's right. The party didn't participate in the election. They tried to prevent people so that they should not go to the polling booth, they should not cast their vote, this and that. But people didn't listen to them. Because now our people are very much aware about their right to vote, right to food. So I don't know what is, if there is any other definition for democracy, that is different. But we believe that it is people's right. When people participate and they vote for their own government, so the people's participation is main objectives, main thing. So the election took place, they couldn't stop it, they tried their best to do it, but they didn't. So how do you define that? You never mention about that, how many people they killed till now. It is not only this year, 2013, 2014, 2015, they did the same thing. More than 3,000 people burned down, 500 were killed, and still people are suffering in the hospital. So how do you define that they are Democratic Party? They are terrorist party. It is terrorist activities. People didn't support that. Am I clear to you?
Madam Prime Minister. Appreciate your bold democratic commitment. Thank you. And despite of so many odds and challenges, I once again congratulate you and also congratulate your election commission for doing their best under Oh yes, under the given circumstances. With this, once again I congratulate you, madam. Thank you very And much. God bless you that you, under your leadership, country should further grow. So thank you very much. I think you should have some tea. Already it is prepared. শীতের পিঠা টিঠা করা হয়েছে? হ্যাঁ? Yeah, hi ma'am, I'm Devdeep Purohit. I work with the Telegraph in India. So while you were saying, you said that this time there was a lot of interest in the elections. This was your 8th election. So obviously this election was also due to, there were certain uncertainties about the election would be held or not. So now that the election is over, I want to get a comment from you about, why this interest, So this is one comment I want from you. And the other thing is, now that you have come to power, you answered the question on lack of opposition. But when you talk about a democracy, you also need an opposition party in Bangladesh. As you are a visionary leader of this country, you also have a responsibility towards creating a situation where there are opposition forces. So what do you want? do you think about it? But tell me, what do you want? I should constitute or build up a opposition party. Can I do that? No, I'm just telling you, this is No, a question which comes look, in mind. Look, yes, that's true. That's true. But look, I was in opposition for a long time. Well, I am, my father was very much involved in politics. So, as a member of the political family from very early stage, we started participating in many movements. Since I was in school, for my school life I started it. Then I was in college, I was elected vice president. Then I was in the university, very much involved in politics. The point is that even 2081 when I returned home, I was in opposition. Only 1996 we came to power after a long time. So our party, we organized our party. So opposition, you have to organize your own political party. And if you fail to that, who is responsible? You cannot you can ask me to organize the political party or for opposition, or if you want, we can do that. But that will be not real opposition, right? Madam Prime Minister, I also like to congratulate. My name is Volker Friedrich from Germany, and I'm a member of the Foreign Observer teams, and we had the pleasure to observe the election yesterday. Thank you for making that possible via the election committee. I also have a more general remark about Bangladesh, because last year I came here for the first time to monitor the preparation of the election, and this year at the actual election. What I have seen here in Bangladesh really amazed and surprised me, because Bangladesh, I'm sorry to say, has not only encourage everybody who reads the news, who reads the report, who talks with your people, come here personally, seeing is believing, and I really like your motto of friendship to all and malice to none. That should be the motto of the United Nations these days. So congratulations again, and thank you for being in your country. Your Excellency. Every country we have good relationship, and we want to continue that so that I can develop my country very quickly. Your Excellency, can I... India relationship, we have wonderful relationship. Ma'am, if I may ask, there have been a lot of criticism and questions on the election. Now elections are over. I'm Rishabh from Time Now. I would like to ask, what would be your answer to all the criticisms that came Bangladesh's way in last election? Listen, I have nothing to say. Those who want to criticize, they can criticize. It is their liberty. It is their liberty. I have my own belief, whether it is right or wrong. I believe that, and I trust on that. I trust on myself that yes, I have done the right thing, and the election was free and fair. Your Excellency, Your Excellency. I have follow post right.
Okay, I think One final question, if the I tea is may. getting cold, gentlemen. If I may, Your Excellency, as an Ladies and Australian, gentlemen, I invite you to for having some tea and sweet. We can talk. Yeah. Okay. Thank you very